যে ক্রোনোলজিটাকে ঠিক করতে হবে। আমাদের আলোচনা হবে রসবাদকে দিয়ে শুরু, এবং ক্রমান্বয়ে ধ্বনিবাদ, ধ্বনিতত্ত্ব, ক্রমান্বয়ে চিত্রকাব্য, গুণীভূত ব্যঙ্গকাব্য এবং ধ্বনিকাব্য, ক্রমান্বয়ে বক্রোক্তিবাদ, ক্রমান্বয়ে রীতিবাদ, তারপর অলঙ্কারবাদ এবং সবশেষে ঔচিত্য। কেন এই ক্রোনোলজিটা মেনটেন করব তোমরা আমার ক্লাসটি করতে করতেই আশা করি বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে, এইখান থেকে প্রশ্ন আসার যে জায়গা, তা একই সঙ্গে তাত্ত্বিক এবং তথ্য নির্ভরও বটে। আমাদেরকে একদম সাল তারিখ ধরে কোন কাব্যতাত্ত্বিক কখন আবির্ভাব হয়েছেন, তার বইয়ের নাম, তার সুবিখ্যাত যে সমস্ত মতবাদ, কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ ইত্যাদি ইত্যাদি, সেগুলো যেমন মনে রাখতে হবে। এটা যেমন তার, সব বলে দেবো, বইয়ের নামটা আমি সব বলে দেবো, এটা যেমন তার একটা দিক, এর সঙ্গে সঙ্গে তত্ত্বের বেসিক কনসেপ্টটা যদি আমরা না বুঝি, আমরা কেবল কতগুলো তথ্য মুখস্থ করে কিন্তু এই জায়গাটাকে উতরাতে পারবো। ফলত আমাদের একদম গভীরে গিয়ে, কারণ নেটের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থান থেকে করা হচ্ছে, ফলত আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই যতটা গভীরে যাওয়া যায় ততটা গভীরে গিয়েই আমরা এই তত্ত্বগুলোকে, এগুলো বেসিক্যালি এক একটা থিওরি, থিওরিকে বেসিক জায়গা থেকে বুঝতে হয়, তাকে বোঝার চেষ্টা করি খুব সহজভাবে, কোনো জটিলতা না রেখেই এই জায়গাগুলোর মধ্যে আমরা যাবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, একটা গল্প দিয়ে আমাদের এই ক্লাসটা শুরু হবে। যেভাবে পোয়েটিক্স, পাশ্চাত্য কাব্যতত্ত্ব আমরা একটা গল্প দিয়ে শুরু করেছিলাম, প্রাচ্য কাব্যতত্ত্বের ক্ষেত্রে একটা গল্প আছে। গল্পটা কিছুই নয়, ভরত, যার নাম আমরা প্রায় প্রত্যেকেই এখনো বারবার শুনে অভ্যস্ত হয়ে গেছি। সেই ভরত তার বিখ্যাত বই চতুর্থ শতাব্দীতে লিখছেন নাট্যশাস্ত্র। এখন এরকম এক একটা বই পৃথিবীতে লেখা হয়েছে, যেরকম প্লেটো রিপাবলিক লিখেছিলেন, যেরকম অ্যারিস্টটল পোয়েটিক্স লিখেছিলেন, তেমনি ভাবে ভরতের এই নাট্যশাস্ত্রেরও একটা গল্প আছে। গল্পটা খুবই আপাত তুচ্ছ, কিন্তু পৃথিবীতে বড় বড় ঘটনা এই সমস্ত আপাত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই বিকশিত হয়, যাকে আপাতভাবে মনে হয় খুব ছোট ঘটনা। আপাতভাবে প্লেটোর বক্তব্য কেউ মনে হয়েছিল যে কোনো ভিত্তি নেই, কিন্তু ওই একটা বক্তব্য থেকে অ্যারিস্টটল একটা গোটা বই কাব্যতত্ত্বের রহস্য লিখে ফেলল। তেমনি ভাবে ভরত তার সময় খুব বিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, বলতে যা বুঝি তাই ছিলেন, এবং তাকে অনেকে প্রশ্ন করত যে এই নাটক সাহিত্য কি। আমি এক্ষুনি বললাম না, একটা প্রশ্ন আমাদের সব জায়গায় কমন হিসেবে কাজ করছে, নাটক কি, সাহিত্য কি, কবিতা কি। আরো প্রিসাইসলি বললে, এই সাহিত্য থেকে আমরা কি পাই? খুব আলগোছে, খুব মোদ্দাভাবে বললে আমাদের যে উত্তরটা বেরিয়ে আসে সেটা হচ্ছে রস পাই। এখন রস ইতি ক পদার্থ,
মানে রস ব্যাপারটা কি, খায় না মাথায় দেয়? রসটা যে পাচ্ছি সেটা তার আধার কি, কিভাবে তৈরি হয়? সাহিত্য এই রসের প্রক্রিয়াটিকে কিভাবে ত্বরান্বিত করে? এই সমস্ত প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠতে শুরু করে। ভরতকে জিজ্ঞেস করা হয়, তারই বন্ধু বান্ধব, তারই ফেলো চিন্তাবিদরা একদিন তাকে জিজ্ঞেস করে। এগুলো আমার কথা নয়, গল্পগুলো তিনি নাট্যশাস্ত্রের ভূমিকাতেই ব্যাখ্যা করছেন, যে হঠাৎ একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে সাহিত্য কি, কবিতা কি, নাটক কি? এবং তারপর একটা গুরুতর প্রশ্ন তার সামনে তুলে ধরা হলো, রস ইতি ক পদার্থ। রস বস্তুটা কি? হোয়াট ইজ রস, হোয়াট ইজ রসা? তো ভাবতে বসলেন। চিন্তাবিদদের কাজই হচ্ছে ভাবতে বসা, চিন্তা করা। ভাবতে 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 তিনি একটা অদ্ভুত রকমের জায়গায় রিচ করলেন নিজে নিজে। ভরতের বলে শুরু নয়, যে কোনো বড় মাপের চিন্তাবিদেরা তারা তাদের পারিপার্শ্ব, যেরকম ভাবে প্লেটো তার কল্পিত রাষ্ট্রের জায়গায় কবিদেরকে তাড়াতে গিয়ে যে উদাহরণগুলোকে টেনে এনেছিলেন সেগুলো তার চারপাশেরই উদাহরণ। অ্যারিস্টটল তাকে খণ্ডন করতে গিয়ে যে উদাহরণগুলো টেনে এনেছিলেন সেগুলো তার চারপাশের উদাহরণ। তেমনি ভরত এই রস ব্যাপারটা কি, এটাই তার কাছে মৌলিক প্রশ্ন হিসেবে রাখা হয়েছিল, এবং সেখান থেকে তিনি একটা অদ্ভুত খানিকটা উপমাই তুলে আনলেন। বললেন আমরা যেরকম শরবত তৈরি করি না, উনি একটা শব্দ ব্যবহার করবেন, সারব। সারব, মূর্ধন্য শয় আকার, ঝয়শিন্নরা ব, সারব। সারব, আমরা যেরকম সারব মানে শরবত তৈরি করি, রস ব্যাপারটা তাই। আচ্ছা, ভালো কথা, শরবতটা কোথায় তৈরি হয়, কে তৈরি করে, তার উত্তর দিতে হবে তো। আর উত্তর দিতে গিয়ে ভরত একটা চমৎকার কথা বলি, যে আমরা যেরকম শরবতে তো শুধুমাত্র জল থাকে না, শরবতে চিনি থাকে, মধু থাকে, গুড় থাকে, নুন থাকে, লেবু থাকে, যার যেরকম টেস্ট সেরকম থাকে জিনিসপত্র দিয়ে তারপর চামচ দিয়ে গুলে ব্যাপারটাকে একটা সলিউশনে পরিণত করতে হয়। এখানে তিনি এই সলিউশনটাকে বোঝানোর জন্য তার বিখ্যাত রসসূত্রটি অনেক ভেবেচিন্তে প্রণয়ন করলেন। বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। এখন অনেকগুলো কথার মধ্যে জুড়ে যায়, নুন, চিনি, গুড়, জল এর পরিবর্তে তিনি বললেন এখানে যেগুলো গোলা হয় সেটা হচ্ছে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব ইত্যাদি গুলে রসের নিষ্পত্তি করে, রস তৈরি। প্রশ্ন জাগলো, তাহলে এই বিভাব কি, অনুভাব কি, সঞ্চারী ভাবই বা কি, কিভাবে তাকে গোলা হয়, কে গোলে, আর কোথায় গোলে? খুব মজার জায়গা। ভরত প্রত্যেকটার ব্যাখ্যা দিল, বিভাব কাকে বলে, অনুভাব কাকে বলে, সঞ্চারী ভাব কাকে বলে, এবং কিভাবে এগুলো গোলা হয় তার কথাও বললেন। কি বললেন? তিনি বললেন এই যে আমরা মানুষ,
হিসেবে জন্মগ্রহণ করেছি, শুধু এই শরীরটাই প্রাপ্ত হয়নি, তার সাথে সাথে আমাদের ওই স্মার্টফোনের ইনবিল্ট অ্যাপের মতো কতগুলো অ্যাপ্লিকেশন বাই ডিফল্ট জন্মের সাথে সাথেই, আমাদের চৈতন্যের সাথে সাথেই আমাদের মনের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। তুমি তাকে আনইনস্টল করতে পারো, ওগুলো অলরেডি ইনস্টলড, এবং তুমি তাকে চাইলেও আনইনস্টল করতে পারো না। নাম দিলেন রতিহাস, শোকক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময়। এই 8টা, মতান্তরে 9টা, ওই মতান্তরের জায়গায় পড়ে যাব, আপাতত 8টা। রতিহাস, শোকক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময়, এই 8 স্থায়ী ভাব, স্থায়ী ভাব, বেসিক মোড, স্থায়ী ভাব। নাম থেকেই বুঝতে পারছো এগুলো স্থায়ী, এগুলো কোনো সময় তোমার ভিতর থেকে, তোমার ইনবিল্ট চৈতন্য থেকে, তোমার ইনবিল্ট অনুভব বেদ্যতার জায়গা থেকে সরে আসতে পারে না, কেটে যেতে পারে না, মুছে যেতে পারে না। এগুলো ইনবিল্ট মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মতো, এগুলো প্রত্যেকটা মানুষ জন্মের সঙ্গে সঙ্গেই এই স্থায়ী ভাব বা বেসিক মোড প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করে। যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতেই রতি, হাস, তোমরা বুঝতেই পারছো, রতি থেকে শৃঙ্গার, হাস থেকে হাসি, শোক থেকে করুণ, এগুলো এক একটা রসে ট্রান্সফার হবে, কিন্তু রসে যাওয়ার আগে প্রাথমিক অবস্থা হচ্ছে এগুলো এক একটা ভাব, স্থায়ী ভাব। কোন পরিবেশ পরিস্থিতিতেই এগুলোর পরিবর্তন সাধন হয়। খুব ভালো কথা। তাহলে স্থায়ী ভাবগুলো আমাদের মধ্যে আছে। এখন এই স্থায়ী ভাবগুলোই রসে পরিণত হয় এমনটা যখন ভরত বলছে, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে, কিভাবে হয়? আমরা দেখতে পাবো এই প্রসঙ্গেই ভরত বিভাব আর অনুভাবের কথা তুলে ধরল। বিভাব আর অনুভাব, খেয়াল করে দেখো, আমরা যখন অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়ছিলাম তখন বলেছিলাম আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনার রিপারকেশন হিসেবে আমরা কখনো কাঁদি, কখনো হাসি, কখনো আনন্দ পাই, কখনো ভয় পাই, তাই তো? এই 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 প্রত্যেকটা পাওয়া আমার মধ্যে স্থায়ী ভাব হিসাবে আছে, এবং ওই স্থায়ী ভাবকে উদ্রিক্ত করতে পারে এমন ঘটনা আমার চারপাশে ঘটলে তবেই আমার ওই পার্টিকুলার স্থায়ী ভাবটি পাওয়া হিসেবে, ভয় পাওয়া, কান্না পাওয়া, হাসি পাওয়া হিসেবে বেরিয়ে আসছে। ভূমিকম্প হলে নিশ্চয়ই আমরা হি হি করে হাসবো না। ভূমিকম্প হলে ওর সঙ্গে সম্পর্ক যুক্ত যে নির্দিষ্ট স্থায়ী ভয় পাওয়া, ভয়, ভীত,
টু ফিয়ার, ওটাই জাগ্রত হবে। চোখের সামনে জাহাজ ডুবির ঘটনা দেখলে নিশ্চয়ই আমরা হিহি করে হাসবো না, কষ্ট হবে, কান্না পাবে, শোক নামক ওই স্থায়ী ভাবটিকে উদ্রিক্ত করবে। অর্থাৎ প্রত্যেকটা স্থায়ী ভাবের উপযুক্ত ঘটনাকে ঘটলে তবেই ওই স্থায়ী ভাবটির রিপারকেশন রসে পরিণতি লাভ করে। এটা তো বাস্তব জগতে আমরা প্রত্যেকেই অনুভব করি, যেটাকে আমরা লৌকিক জগৎ বলে চিহ্নিত করেছি এর আগে বারবার। লৌকিক জগৎ আমাদের চারপাশে যেগুলো অবিরত অবিরাম বিভিন্ন ঘটনাবলী ঘটে উঠেছে, আমরা কি কেবলই একটা মাত্র অনুভবের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি? আজ সকালে উঠে আমি হাসছি মানেই সারা দিনটা হেসে কাটাবো এমনটা তো নয়। আজ সকালে কাঁদছি মানেই সারা দিনটা যে কেঁদে কাটাবো এমনটা তো নয়। প্রত্যেকটা রসের রসদ আমাদের মধ্যে রয়েছে, একদমই তাই। শুরু ভরতের মতে 8টা রস এবং তার 8টা রস হিসাবে স্থায়ী ভাবকে আমরা বেসিক্যালি তার কাঁচামাল বলতে পারি। রসের কাঁচামাল হলো এই স্থায়ী ভাব বা রসদ, আমাদের মধ্যে ইনবিল্ট হিসাবে ইনস্টল হয়ে আছে, তাকে আমরা কখনো আনইনস্টল করতে পারবো না। লৌকিক জগতে এই সমস্ত ঘটনা আমাদের স্থায়ী ভাবকে উদ্দীপ্ত করে নির্দিষ্ট অভিব্যক্তি রূপে যেগুলো বার করে, সেগুলোই প্রত্যেকটা আমরা এক একটা অনুভবের নাম দিই। আনন্দ, শৃঙ্গার, কষ্ট, দুঃখ, ভয়, বীর, ক্রোধ। যখন আমরা একা হয়ে যাই, কেউ আমাদের পাশে থাকে না, তখন আবার নিজের মধ্য থেকেই তাকে বার করে আনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চরলে। এটা তো একটা বীর, বীর, বীর। আমি একা যে বীর, আমি যে একা লড়তে পারি, আমি ঘোড়সওয়ার। প্রত্যেকটা অনুভব কিন্তু আমাদের মধ্যে কাজ করে, এমনটা নয় একটা সেম টাইম একটাই অনুভব কাজ করবে, কিন্তু সেপারেটলি আমরা প্রত্যেকটা অনুভবকে, প্রত্যেকটা স্থায়ী ভাবকে আলাদা আলাদা করে সিগনিফাই করতে পারি। ভরতের মতে সেরকম 8টা স্থায়ী ভাব আমাদের মধ্যে আছে। এ তো গেল লৌকিক জগতের কথা। আরেকটা জগৎ আছে বলেছিলাম তোমাদের পোয়েটিক্স এর ক্লাস করাতে গিয়ে, অলৌকিক মায়ার জগৎ। লৌকিক মায়ার জগৎ বলেছিলাম। এবং পাশাপাশি এটাও বলেছিলাম যে এই অলৌকিক মানে অলৌকিক বা ভুতুড়ে না, লৌকিক অতিরিক্ত। তো কেন লৌকিক অতিরিক্ত? সিগনিফাই অতিরিক্ত শব্দটিকে। ওয়াই? কেন? তার কারণ হচ্ছে এই একই ঘটনাগুলো যেগুলো লৌকিক জগতে ঘটছে, সেগুলো যখন সাহিত্যে লেখক চরিত্র সৃষ্টির মাধ্যমে তুলে ধরেন, বাস্তব জগতে আমারই পরিচিত কেউ কষ্ট পাচ্ছে, আমিও তাকে দেখে কষ্ট পাচ্ছি। আমি তো চাইছি না যে তাদের মধ্যে ওই কষ্টটা বর্তমান থাকুক এবং আমার মধ্যে ওই কষ্টটা আমি বারবার পাই, আমি তো চাই না। আমি উদাহরণ দিয়েছিলাম জাহাজ ডুবির ঘটনা দিয়ে। আমার চোখের সামনে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, আমি তো চাইবো না সেটা আমার সামনে বারবার ঘটুক। চাইবো কি? চাইবো না।
সাহিত্যে যখন এটাকে রিপ্রেজেন্ট করছেন সাহিত্যকার, আমরা এটা বারবার পড়ছি, যতবার পড়ছি ততবার কষ্ট হচ্ছে, আবার পড়ছি, আবার দেখছি, সিনেমায় দেখছি, বই পড়ছি। কেন? কষ্ট পেতে ভালোবাসি বলে না। এখানে কষ্টটার লৌকিক জগতের কষ্ট হিসেবে থাকছে না, ইটস বেসিক্যালি শোক, একটা রসে ট্রান্সফার হচ্ছে, করুণ রস। কিভাবে হচ্ছে? বিভাগ কাকে বলবো তাহলে? লৌকিক জগতে আমার স্থায়ী ভাবগুলোকে উদ্রিক্ত করার জন্য যে সমস্ত ঘটনাবলী সাহিত্যে চরিত্রদের মধ্য দিয়ে ট্রান্সফার হয়, এবং সেইগুলোর অ্যাক্টিভিটি দেখে আমরা কখনো হাসি, কখনো কাঁদি। সাহিত্য পাঠ করে বলছি, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো রাগ করি, সেগুলো তাহলে বিভাব। এক কথায় বিভাব কি? সাহিত্যের পাত্রপাত্রী বা চরিত্র। বিভাব কাকে বলবো? লৌকিক জগতের ঘটনাগুলো যখন লেখক তার লেখার মধ্যে চরিত্রের মধ্য দিয়ে রিপ্রেজেন্টেশন করান, তুলে ধরেন, সেগুলোই নাম পায় বিভাব। দুষ্মন্ত, শকুন্তলা, রাধা, কৃষ্ণ, প্রত্যেকটা প্রত্যেকটা চরিত্র বিভাব হিসেবে কাজ করে। তাহলে বিভাব বেসিক্যালি লৌকিক জগতের ঘটনার রিপ্রেজেন্টেশন, যা সাহিত্যে চরিত্র হিসাবে নাম। খুব সহজ ব্যাপার। অনুভব কি তাহলে? হোয়াট ইজ অনুভব? ওই চরিত্রগুলো যে অ্যাক্টিভিটি গুলো করে, অনু কথাটার মানে কি? ভাবের পশ্চাতে আসে, তাই না? ভাবের পেছন পেছন যে আসে। এখন ভাব মানে কি? ওই অ্যাক্টিভিটি গুলো, চরিত্রগুলো, এবং চরিত্রগুলো কিছু নির্দিষ্ট কার্য সম্পাদন করছে। সাহিত্যে দুষ্মন্ত এবং শকুন্তলার মধ্যে একটা প্রেমের অভিনয় হচ্ছে, তারা নিশ্চয়ই মারামারি কাটাকাটি করছে না, প্রেমের জন্য উপযুক্ত কিছু নির্দিষ্ট অ্যাক্টিভিটি করছে। ওই বিভাবগুলোর দ্বারা নির্মিত অ্যাক্টিভিটি গুলোই অনুভাব। চরিত্রগুলো কোন নির্দিষ্ট রসের অভিনয় করতে গিয়ে যে নির্দিষ্ট অ্যাক্টিভিটি গুলো পালন করে, সেগুলোই হলো অনুভাব। বিভাবের পশ্চাতে আসে, তাই অনুভব। এ তো গেল সাহিত্যের চরিত্র মানে বিভাব এবং তাদের অ্যাক্টিভিটি, অনুভবের কথা। আমরা যারা ওই চরিত্রগুলোর কার্যকলাপ দেখছি, আমরা পাঠকেরা, আমরা দর্শকেরা যখন নাটক অভিনীত হচ্ছে দেখছি বা কোনো সাহিত্য পাঠ করছি, তখন তার সাথে কি করে রিলেট করছি? ভরত বলবেন এই যে 8টা বা 9টা স্থায়ী ভাব আছে, এই 8টা 9টা স্থায়ী ভাব
কে পরিপুষ্টি দান করার জন্য আরো ৩৩ রকম সঞ্চারী ভাব আছে। সঞ্চারী কেন? তারা স্থায়ী ভাবের, প্রত্যেকটা নির্দিষ্ট স্থায়ী ভাবের চারপাশে কিছু ৩৩টাই স্থায়ী সঞ্চারী ভাব ঘুরে বেড়ায় এমনটা নয়, রতির চারপাশে হয়তো ৪-৫টা, শোকের চারপাশে ৪-৫টা, এরকম প্রত্যেকটা স্থায়ী ভাবের চারদিকে কিছু কিছু সঞ্চারী বা ব্যভিচারী ভাব ঘুরে বেড়ায়, স্থায়ী ভাবকে পরিপুষ্টি দান করে। অনেকটা ওই সৌরমণ্ডলের মতো, সূর্যকে কেন্দ্র রেখে বাকি গ্রহগুলোর ঘোরার মতো। সূর্য যদি হয় স্থায়ী ভাব, বাকি ৯টা গ্রহ হচ্ছে সঞ্চারী ভাব। প্রত্যেকটা স্থায়ী ভাবকে পরিপুষ্টি দান করার জন্য নির্দিষ্ট কিছু সঞ্চারী ভাব, যার সংখ্যা বলা হয় ভারতের নাট্যশাস্ত্র অনুযায়ী ৩৩। এই ৩৩টা সঞ্চারী ভাব ঘুরে বেড়ায়। একটু পরে উদাহরণ দেব কিরকম, পরে আসছি। আমি যখন ওই স্টেজে দুষ্মন্ত শকুন্তলার প্রেমের অভিনয় অভিনীত হতে দেখছি, তারা বেসিক্যালি রতি নামক স্থায়ী ভাবের অ্যাক্টিভিটি গুলোকে তুলে ধরছে। হ্যাঁ, ব্যভিচারী আর সঞ্চারী একই, আসবো আমি আবার তাকে। দুষ্মন্ত এবং শকুন্তলা যখন একটা প্রেমের অভিনয় অভিনীত হতে দেখছে, আমরা দেখছি অভিনয় তারা করছে, তারা হলো নটি কুশীলব। তারা যখন সেটাকে অভিনয় করছে, তারা ওই রতি এবং রতি থেকে জাত শৃঙ্গার রসের অ্যাক্টিভিটিটাকে ফুটিয়ে তুলতে চাইছে তাদের অনুভবের মধ্যে দিয়ে। আমি অ্যাজ এ দর্শক, আমার মধ্যে বাই ডিফল্ট রতি নামক স্থায়ী ভাবটি অলরেডি আছে। আমি ওটা দেখতে দেখতে কখন যে নিজেই নিজেকে দুষ্মন্ত ভাবে ভাবতে শুরু করি, কখন যে নিজেই নিজেকে শকুন্তলা ভাবে ভাবতে শুরু করি, আমরা বুঝতে পারি না। এই অনুভূতি তো আমাদের প্রত্যেকের আছে। দুষ্মন্ত শকুন্তলা ছেড়েই দাও, যে কোনো সিনেমা, তোমাদের পছন্দের সিনেমা বলো, তোমরা যখন দেখো ওই সিনেমার চরিত্রগুলো তোমার কেউ হয় না, তবু তোমরা কাঁদো কেন সিনেমা দেখতে দেখতে? তবু তোমরা হাসো কেন সিনেমা দেখতে দেখতে? তবু তোমাদের রাগ হয় কেন সিনেমা দেখতে দেখতে? কে হয় ওরা তোমাদের? কেউ তো নয়। বাপের জন্মে কোনোদিন তুমি তাদের সামনেও যাও। তোমার কিসের এত দরদ? এই দরদটা আসে কোত্থেকে? শাহরুখের প্রেমের অভিনয় দেখে আমরা বিগলিত হয়ে ছুটে যাই, হাউসফুল শো টিকিট কেটে রাতের পর রাত লাইন দিয়ে থাকি কেন? আমার মধ্যেও কি তাহলে ওই শাহরুখ কোথাও লুকিয়ে আছে? যার সঙ্গে ওই অভিনয়টা দেখে আমি রিলেট করছি, যা আমার ওই রতি ভাবকে উদ্দীপ্ত করছে, এবং আমি একাকার হয়ে যাচ্ছি ওই দুষ্মন্ত, ওই শাহরুখ, ওই শকুন্তলার সাথে রিলেট করতে করতে যাচ্ছি। এবং তাদের নির্মিত যে অভিনয় বা অনুভব আমার মধ্যে থাকা
স্থায়ী ভাবকে অনুরূপ স্থায়ী, নিশ্চয়ই আমার মধ্যে তখন রাগ জাগ্রত হবে, নিশ্চয়ই আমার মধ্যে তখন ক্রোধ জাগ্রত হবে না, ওদের ভালোবাসা হবে না। আমার মধ্যে অনুরূপ স্থায়ী ভাবটিকে উদ্দৃপ্ত করে আমার একটা ম্যানিফেস্টেশন ঘটাবে। ম্যানিফেস্টেশন, রসবাদের ক্ষেত্রে এই শব্দটা সবসময় মনে রাখতে হবে। এটা ম্যানিফেস্টেশন বাংলা আমরা কে বলি অভিব্যক্তি। আমার যে শৃঙ্গার হয়েছে, শৃঙ্গার রসটি হয়েছে, আমার যে ক্রোধ রসটি হয়েছে, আমার যে করুণ রসটি হয়েছে, তার নির্দিষ্ট কিছু সিম্পটম প্রকাশ। রাগলে আমার চোখ লাল হয়ে যায়, ঘাম পড়ে, সিম্পটমস। হাসলে হাসি, হাত পা ছড়িয়ে, সিম্পটমস। শৃঙ্গার জাগ্রত হলে মুখ লজ্জা লজ্জা ভাব প্রকাশ পায়, সিম্পটমস। আমরা বুঝতে পারি এখন আমি আর দুষ্মন্ত আলাদা নই, এখন আমি আর শকুন্তলা আলাদা নই, এক একাকার হয়ে গেছে। মনে করে দেখো, ভরত বলেছিল রস গোলে, স্মারক যেভাবে তৈরি করি, শরবত যেভাবে তৈরি করি, চিনি গুলে যায়, জল গুলে যায়, নুন গুলে যায়, গুড় গুলে যায়, যা যা উপাদান দিই, বিভাব, অনুভাব, এবং আমাদের মধ্যে থাকা সঞ্চারী স্থায়ী ভাব সবটা গুলে যেটা তৈরি হলো, রসের নিষ্পত্তি হলো ম্যানিফেস্টেশন হলো, অভিব্যক্তি। কিন্তু এখানে গুরুতর ভাবে আরো দুটো মৌলিক প্রশ্ন তুলে দিয়ে গেল। ভরত যে সূত্রটি দিলেন খুব দুর্দান্ত, বিভাব অনুভাব ও ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি, অসামান্য একটি সূত্র। চিনি, গুড়, জল, নুন ইত্যাদির পরিবর্তে বিভাব, অনুভাব, স্থায়ী ভাব, সঞ্চারী ভাব মিলে সংযোগ হয়ে গুলে রসের নিষ্পত্তি ঘটায়। দারুণ, অসামান্য একটা সূত্র। প্রশ্ন জাগলো দুটি খুব গুরুতর ভাবে। নাম্বার 1, কোথায় গুলছে? এই গোলার কাজটা কোথায় হচ্ছে? আমি যখন একটা শরবত তৈরি করব, আমাকে তো একটা গ্লাস বা একটা আধার লাগবে, আমার একটা আধার লাগবে, আমার একটা পাত্র লাগবে। এই রসটাকে যে গুলছি, এই রসটা যে তৈরি হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? সহজ উত্তর হতে পারতো, কেন পাঠক তার ম্যানিফেস্টেশন হচ্ছে, তার মানে রস তার মধ্যেই ছিল, তার মানে যারা অভিনয় করছে তার মধ্যে রস নেই। খুব পুরো একটা প্রশ্ন তৈরি হচ্ছে, রসটা ছিল কোথায়, রসটা কিভাবে বেরোচ্ছে, রসটার নিষ্পত্তি না হয় গুলে হলো, কিন্তু গুল্লটা কোথায়, গ্লাসটা কোথায়, মনে, কার মনে? ওদের মন থেকে পাঠকের মনে ট্রান্সফার হলো নাকি অলরেডি পাঠকের মনে ছিল? এই প্রশ্নগুলো কোনো আনসার ভরত দিলেন না।
এবং আরেকটা আনসার দিলেন, এই একাকারটা কি করে হচ্ছে? হ্যাঁ, এই একীকৃত হয়ে যাওয়া, এই মিলে যাওয়াটা কিভাবে হচ্ছে? আমি না হয় চামচ দিয়ে শরবত তৈরি করতে পারি, এই গোলার কাজটা পাঠক কেন তার সাথে রিলেট হয়? হোয়াই ইজ দ্যাট? পাঠকের রিলেশনের সম্পর্কটা কি? আমি দুষ্মন্ত হয়ে নিজেকে ভাববো কেন? আমি শকুন্তলা হয়ে নিজেকে ভাববো কেন? তার তো একটা কারণ আছে। তাহলে দুটো মৌলিক প্রশ্নের সমাধান ভরত তার রসসূত্রে করতে পারলেন না, রসসূত্রটা দাঁড় করালেন। রসটা তৈরি হচ্ছে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব, স্থায়ী ভাবের মিশ্রণ। প্রশ্ন দুটো, কোথায় মিশ্রণ হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? কেন আমি রিলেট করতে যাব শুধু মধু? কেন দুষ্মন্তের সাথে আমি রিলেট করতে যাব? কেন সাথে রিলেট করতে যাব? এর কারণটা কি? কারণ থাকে। এর দুটো প্রশ্নের উত্তর দিলেন না বলেই পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম? চারটে মতবাদ পরপর যেগুলোকে আমরা রসবাদ নামেছি জন্ম হলো। ভরত থেকে যার যাত্রা শুরু, পরপর আমরা দেখতে পাবো চারটি মতবাদ গড়ে উঠবে ক্রোনোলজিক্যালি। ভট্ট লল্লটের উৎপত্তিবাদ, ভট্ট শঙ্কুকের অনুমিতিবাদ, ভট্ট নায়কের ভুক্তিবাদ এবং সবশেষে অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ। ক্রোনোলজিক্যালি আমাদের মনে রাখতে হবে, আবার বলছি, ভট্ট লল্লটের উৎপত্তিবাদ, ভট্ট শঙ্কুকের অনুমিতিবাদ, ভট্ট নায়কের ভুক্তিবাদ এবং অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ। পরপর এই চারটে মতবাদ, যা বেসিক্যালি ভরত থেকে, তার ভরতের রসসূত্র থেকে শুরু, সেখান থেকে এবং সবশেষ পর্যায়ে অভিনবগুপ্তের অভিব্যক্তি কথাটা খেয়াল রাখো। এখানে এসেই এই গোটা রসবাদের পারম্পর্য এসে থাম। আমরা প্রত্যেকটা এই মতবাদকে একদম বেসিক জায়গা থেকে বুঝতে বুঝতে যাব। এই রসবাদের সঙ্গে আমাদের আরো একটি প্রসঙ্গ একই সাথে বুঝে নিতে হবে। তোমাদের উজ্জ্বল নীলমণি নিশ্চয়ই তোমরা পড়েছো বা পড়বে, জানি না সেটা। উজ্জ্বল নীলমণিতে রসের প্রসঙ্গ আছে, তাই না? তাহলে প্রাচ্য কাব্যতত্ত্ব রসকে কেন্দ্র করে বেসিক্যালি দুটো তার ঘরানা বা স্কুল তৈরি করবে। একটা ধ্রুপদী রসবাদের স্কুল, যেটা আমরা এখন পড়ছি, আরেকটা বৈষ্ণবীয় রসবাদ, বৈষ্ণব রসতত্ত্ব, এটাও তো রস। তারা কি তাহলে একই কথা বলেছে?
এই তফাৎটাও আমাদের বুঝে নিতে হবে। তার আগে রসের বিষয় প্রত্যেকে কিভাবে বলতে বলতে গেছেন, আমরা তাকে ওই ক্রোনোলজিক্যালি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি আগে এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেব, সব শেষে গিয়ে আমি এই প্রশ্নটাকে বাঁচিয়ে রাখবো। প্রথম প্রশ্ন ছিল রস কোথায় তৈরি হয়, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই রিলেশনটা কিভাবে তৈরি হয়, আমি আর দুশ্মন কিভাবে মিলে যায়, আমি আর শকুন্তলা কিভাবে মিলে যায়, তাই তো? অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদী এর উত্তর দিয়েছেন। তার আগে যতগুলো মতবাদ, উৎপত্তিবাদ, অনুমিতিবাদ, ভুক্তিবাদ, এগুলো পাবো, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেও দিতে পারেননি। অভিনবগুপ্ত তাদের প্রত্যেকের মতবাদকে সম্মান জানিয়ে একটা অ্যাসেম্বল করে একটা সিদ্ধান্ত করেছেন। তার সিদ্ধান্তটি চমক, খুব সুন্দর কতগুলো কথা তিনি বলবেন, সেটা আগে আমরা জেনে নিয়ে তারপর বাকি মতবাদগুলো পরপর জানতে জানতে হবে। তিনি বলবেন, আচ্ছা খুব সহজভাবে বুঝি, অভিনবগুপ্ত এত সহজভাবে বলেনি, তার কথাগুলো আমরা পড়বো কি বলেছেন, কিন্তু আমরা খুব সহজভাবে বুঝি। ধরা যাক তুমি এমন একজনকে তোমার বাড়িতে নিয়ে এলে যে জীবনানন্দের কবিতা কোনোদিন পড়ে, জাস্ট ইমাজিন করো এমন একজনকে তুমি তোমার বাড়ি নিয়ে এলে যে জীবনানন্দের কবিতা কোনোদিন পড়েইনি, জীবনানন্দকে তাই জানে না, সে কবিতা লেখে কিনা তাই জানে না, তার কবিতা পড়া তো দূরস্থ। তুমি সেই ব্যক্তিটিকে জীবনানন্দের 8 বছর আগের একদিন কবিতা পড়াতে বসিয়ে দিতে বা বোধ কবিতাটা পড়াতে বসিয়ে দিতে, তোমাদের কাছে খুব সহজ উত্তর, তোমরা নিজেদেরকে সেই ব্যক্তি হিসেবে ইমাজিন করো আর একবার চোখ বুজে বলার চেষ্টা করো যে তুমি কবিতাটার সাথে রিলেট করতে পারবে না পারবে। এমন একজন ব্যক্তি হিসেবে তোমাদেরকে নিজেদেরকে কল্পনা করতে বলছি, ইমেজ করতে বলছি, যেখানে কোনোদিন তোমরা আধুনিক কবিতা কি জানো না, পড়নি, কবিতাই পড়নি, সেখানে তোমাকে প্রথম কবিতা হিসেবে জীবনানন্দের বোধ কবিতা পাঠ করতে বসিয়ে দিলাম, তোমরা নিজেদেরকে ওই কবিতার সঙ্গে রিলেট করতে পারবে? কেউ পারবে না। সহজ উত্তর, ভেরি গুড, সম্ভব নয়। তাহলে এই যে এক্ষুনি যে বললাম যে আমি দুষ্মন্তের সাথে রিলেট করছি, শাহরুখের সাথে রিলেট করছি, শকুন্তলার সাথে রিলেট করছি, চাইলেই কি রিলেট করা যায়? এই প্রশ্নটি মুখ্য করে তুললেন অভিনবগুপ্ত। চাইলেই রিলেট করা যায় না। যে ব্যক্তিটি কোনোদিন সিনেমা দেখেনি, যে ব্যক্তিটি কোনোদিন কবিতা পড়েনি, যে ব্যক্তিটি কোনোদিন নাটক দেখেনি, যে ব্যক্তিটি কোনোদিন অভিনয় দেখেনি, সেই ব্যক্তি যদি হঠাৎ করে তাকে ওই অবস্থানটির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়, সে বিরক্ত হবে, সে যারপরনাই বিরক্ত হবে, সে বলবে এসব কি জিনিস, আমি তো কিছু বুঝতেই পারছি না। জীবনানন্দের বোধ কবিতা তার মাথার উপর দিয়ে যাবে। আমি যখন প্রথম জীবনানন্দের বোধ কবিতা পড়ি কিছু বুঝিনি তো, আবার কি, হ্যাঁ 8
বছর আগে একদিন যখন পড়ছি সব আছে তবু মরতে চায় কেন লোকটা? তার মানে অভিনবগুপ্ত এমন পাঠক দর্শকদের দিকে ইঙ্গিত করতে চাইছেন যার কাব্য পাঠের সাহিত্য পাঠের অনুশীলন আছে। যে কোনো পাঠক যে কোনো দর্শকের ওই রিলেশনের ক্ষমতা নেই, তার মনটি তৈরি নেই। মন তৈরি করতে হবে কাব্য পাঠ নিরন্তর অনুশীলনের মধ্য দিয়ে। অভিনবগুপ্ত বলবেন মনোমুকুর। মনোমুকুর মানে মনের আয়না। মনের আয়নাকে প্রলম্বিত করতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা মনের আয়না, ছোট্ট একটা আয়না আছে। আয়নায় কি হয়? আয়নায় আমরা নিজেদের মুখ দেখি। আয়নাটা যত ছোট হবে আমাদের প্রতিবিম্ব তাতে তত ছোট হবে। বিবেক সোপান পরম্পরা, এক্স্যাক্টলি। ইন্দ্রাণী ঠিকই বলেছো, আসবো সেটাই। তত ছোট হবে আয়নাটা। যত ছোট বা আয়নাটার মধ্যে ধুলো যত পড়ে থাকে, আমি তত নিজেকে দেখতে পাবো না। অভিনবগুপ্ত বলবেন, কি মজাদার কথা, যে তুমি যত কাব্য পাঠ করবে, তুমি যত সাহিত্য পাঠ করবে, তোমার এই মনের আয়নাটা তত প্রলম্বিত হবে এবং তার উপর ধুলোটা পরিষ্কার হবে। এই যে আমরা বাজার থেকে বিভিন্ন সাহিত্য কিনে এনে পড়ি, কাব্য পাঠ করি, গল্প পড়ি, উপন্যাস পড়ি, নাটক পড়ি, যে কোনো সাহিত্য পাঠ করি, সেগুলোর কাজ মূলত মনের আয়নাটাকে বড় করা আর ওই আয়নার উপর পড়ে থাকা ধুলোটাকে সরিয়ে দেওয়া। ঝাড়ুদারের কাজ করে কাব্য। আমরা দোকান থেকে বাজার থেকে বই কিনে আনি মনের আয়নায় জমে থাকা ধুলোটাকে ঝাড় দেওয়ার জন্য। তাতে কি হবে? আয়না বড় হবে, ধুলো পরিষ্কার হলে কি হবে? নিজেদের অবয়বকে আবিষ্কার করতে পারবো। কাব্য পাঠে আমার মন নিরন্তর অনুশীলন করার ফলে আমার ভেতরের মনোমুকুর বা আয়না উপরে জমে থাকা ধুলো পরিষ্কার হবে, আয়নাটি তত দীর্ঘায়িত হবে, বড় হবে এবং আমি নিজের প্রতিফলন তাতে আবিষ্কার করে নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো, অভিভূত হব এটা ভেবে যে ও সত্যি তো আমার মধ্যেও তাহলে ওই ব্যাপারটা আছে। একে বলছেন অভিনবগুপ্ত তন্ময়ী ভবনের যোগ্যতা অর্জন। সবারই যোগ্যতা থাকে না। বারবার কাব্য পাঠ করে, বারবার সাহিত্য পাঠ করে নিজের মন বা মনের আয়নাকে প্রসারিত করি আমরা। কাব্য মনকে প্রসারিত করতে সাহায্য করে, মনের আয়নার উপর জমে থাকা ধুলোকে সরিয়ে দিতে সাহায্য করে, তাকে পরিষ্কার করতে সাহায্য করে এবং আমরা তত নিজেদের প্রতিবিম্ব তার উপর দেখতে পাই, নিজেকে চিনতে পারি, নিজের সাথে রিলেট করতে পারি। এই হলো প্রথম স্তর রিলেশনে। এবং ওই দুষ্মন্ত শকুন্তলা, ওই অনুভব দেখতে দেখতে আমার মনের আয়নায় আমি কখন দুষ্মন্ত হয়ে উঠি, আমি কখন শকুন্তলা হয়ে উঠি টের পাই না।
কারণ আমার মধ্যে তন্ময়ী ভবনের যোগ্যতা অর্জন হয়ে গেছে। এই পাঠক, এই দর্শকদেরকে অভিনবগুপ্ত নাম দেবেন সহৃদয় হৃদয় সংবাদী। সহৃদয় হৃদয় সংবাদী, সহৃদয় পাঠক। এক কথা, যে কোনো পাঠকের ওই রিলেশন যোগ্যতা নেই, যে পাঠকের কাব্যানুশীলনের নিরন্তর অভ্যাস আছে, যে পাঠকের মনোমুকুটটি স্বচ্ছ হয়ে উঠেছে, প্রলম্বিত হয়ে উঠেছে, সেই পাঠকই ওই রিলেশনের জায়গায় যেতে পারবে, তন্ময়ী ভবনের যোগ্যতায় যেতে পারবে। এবং তখনই যে কাণ্ডটি ঘটবে, আমি দুষ্মন্ত, আমি শকুন্তলা একাকার হয়ে যাব, একে অভিনবগুপ্ত নাম দেবেন সাধারণীকরণ, জেনারেলাইজেশন। তখন শঙ্খ ঘোষের কবিতা পড়তে গিয়ে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবছি তোমায় মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তখন ওই একলা হয়ে গলির কোণে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কোনো একক ব্যক্তি থাকবে না, পৃথিবীর তাবর প্রেমিকের মনের আয়নায় জুড়ে গিয়ে প্রত্যেককে রিপ্রেজেন্ট করতে থাকবে। বাংলাদেশে বসেও একজন ওই কবিতা পাঠ করে নিজের প্রেমিক সত্তার টের পাবে, আফ্রিকাতে বসেও ওই কবিতা অনুবাদ করে আরেকজন প্রেমিক তার নিজের প্রেমিক সত্তাকে টের পাবে। বিশ্বজনীনতায়, সর্বজনীনতায় বিলীন হয়ে যাবে। একটা একক কবিতা পৃথিবীর তাবর সকল মনের আয়নাকে জুড়ে দেবে। একে অভিনবগুপ্ত বলবেন আমার মধ্যে থাকা যে ছোট আমি, এই ছোট আমির কথা অভিনবগুপ্ত বলেননি, রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলবেন, যেটা এক্ষুনি ইন্দ্রাণী মেসেজে লিখলো, আবরণ ভঙ্গ। ওই ছোট আমির আবরণটি ভেঙে যাবে। আমার চৈতন্য আছে, কিন্তু আমি যে ঠিক এক্স্যাক্টলি কি, ওই চৈতন্যের একটা আবরণ আমাকে বারবার ঢেকে রেখেছিল ধুলোটা, সেইটা ভঙ্গ হয়ে আমি তখন বিশ্বের তাবর সমস্ত প্রেমিক সত্তার সাথে নিজেকে রিলেট করতে পারবো। একেই পরবর্তীকালে রবীন্দ্রনাথ বলবেন ছোট আমি থেকে বড় আমির দিকে যাত্রা। রবীন্দ্রনাথ কোনো মৌলিক সাহিত্য তত্ত্বের প্রণেতা নন, তিনি এই কথাগুলোকেই নিজের ভাষায় অতি সুন্দর উপমা দিয়ে রিপ্রেজেন্ট করে মাত্র। রবীন্দ্রনাথ একেই বলবেন আমার ছোট আমি থেকে আমার বড় আমি। ছোট আমি কোনটা, যেটা আমার একক ফিলিং। বড় আমি কোনটা, আমার ওই একক ফিলিং যখন আর পাঁচটা ফিলিং প্রত্যেকের সাথে জুড়ে যাচ্ছে বিশ্বজনীনতায়। অভিনবগুপ্ত ভাষায় আমার অন্তরে থাকা একক শিব, শিব, তিনি শিবের উপাসক ছিলেন। অভিনবগুপ্ত, তাই তার দর্শনের নাম হচ্ছে শৈব প্রত্যভিজ্ঞা। তাই তার দর্শনের নাম হচ্ছে শৈব প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা কথাটার মানে হচ্ছে রিকগনিশন, রিকালেকশন। আমি যে আমি, এটা এতদিন ভুলেছিলাম। আমার ভেতরেও যে শিব আছে, এটা আমি ভুলেছি। কাব্য
পাঠ করে নিজের অবয়ব প্রত্যক্ষ করে সেই ভুলে থাকা আবরণটি ভঙ্গ হয়ে গেল। আমার মধ্যে থাকা একক শিব বিশ্বের তাবর সমস্ত প্রত্যেকটা ব্যক্তির মধ্যে শিবের অবস্থান আছে, তার সঙ্গে জুড়ে গেল। আমি ছোট আমির বৃত্ত থেকে বেরিয়ে বড় আমি গিয়ে যুক্ত হলাম, সাধারণীকরণ হলো, জেনারেলাইজড হলো। ওই দুষ্মন্ত শকুন্তলার নাটক দেখে পৃথিবীর তাবৎ প্রেমিক হৃদয় নিজেদের মধ্যে শৃঙ্গার রসের অনুভব করতে পারলো, তার ম্যানিফেস্টেশন করাতে পারলো। সহৃদয় পাঠক, সহৃদয় দর্শক। খুব গুরুতর তত্ত্ব কিন্তু অভিনব গুপ্তের এই অভিব্যক্তিবাদ রসবাদের, যেটি একদম চূড়ান্ত স্তর। আমি সবসময় পেছন দিক থেকে পড়াই, দেখবে আগে আসলটা জেনে নিলে বাকিগুলো বুঝতে সুবিধা হয়। এটা একটা মেথড কাব্যতত্ত্ব পড়ার। এই যে একটা গুরুতর মতবাদ স্থাপন করলে অভিনব গুপ্ত তার সুবিখ্যাত অভিব্যক্তিবাদে, সেখানে কিন্তু আমরা এই অবস্থানটি পেলাম, সেখানে কিন্তু আমরা এই জায়গাটি পেলাম। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, তাহলে রসটা কোথায় উৎপত্তি হচ্ছে? এক্স্যাক্টলি উদাহরণ থেকে শোনো। রসটা তাহলে কোথায় উৎপত্তি লাভ করছে? এই প্রশ্নটাকে এখনই আমরা ডিল করব না, তার আগে বাকি মতবাদে অন্যান্য তাত্ত্বিকেরা কি বলেছেন সেটা জেনে নিয়ে অভিনব গুপ্তের রস কোথায় তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে যাব। বৈষ্ণব রসবাদের কথা বলছিলাম, এই প্রসঙ্গে আমরা জুড়ে নেব ওই ব্যাপারটিকে। তাহলে অভিনব গুপ্ত যে অভিব্যক্তিবাদের তত্ত্বটি প্রকাশ করলেন, তার মূল সূত্র দাঁড়িয়ে আছে মূলত দুটি বিষয়ের উপর, এক সহৃদয় পাঠক আর দুই সাধারণীকরণ। সহৃদয় পাঠকেরই সাধারণীকরণের যোগ্যতা থাকে, যে কোনো পাঠক বা দর্শকের নয়। এবং সেই সহৃদয় পাঠকের মধ্যে থাকার ইতিহাস, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময়, এই 8টি স্থায়ী ভাবের মধ্যে যে কোনো একটি ওই পার্টিকুলার বিভাব অনুভবের এবং তার মধ্যে থাকা স্থায়ী সঞ্চারী ভাবে মিলিত প্রশ্রয় রসটি অভিব্যক্ত হয়। এই হলো সোজা কথা। বৈষ্ণব রসবাদকই তাহলে এই তত্ত্বটিকে মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেবেন, কিন্তু একটু তফাৎ। এই তফাৎটা জেনে রাখলে উজ্জ্বল নীলমণি বুঝতে। উজ্জ্বল নীলমণি দাঁড়িয়ে আছে কিসের ওপর? মধুর রস, এক কথায় ভক্তি রস। ভক্তি ব্যাপারটা তাহলে কোত্থেকে এলো তোমাদের বুঝতে সুবিধা হবে। গোটা উজ্জ্বল নীলমণির ভার কেন্দ্র যে ভক্তি, এই রসবাদ থেকেই ডিরাইভ করছে। তারা এটা মেনে নেবেন? মেনে নেবেন, কিন্তু একটা চৌকাঠ তুলবেন, একটা চৌকাঠ তুলবেন, একটা সামান্য পার্থক্য তৈরি করবেন। প্রশ্ন হচ্ছে কেন? এটাকেই তো সরাসরি মেনে নেওয়া যেতে পারে। একটু খেয়াল করে দেখো তো, আমরা তো ভরত, এই বারবার দুষ্মন্ত আর শকুন্তলার কথা বলছি,
বলার চেষ্টা করছি। ওই একই জায়গায় প্রেমের দৃশ্যে অভিনয় করছে যদি আমরা ধরে নিই রাধা এবং কৃষ্ণ, একই, তাদেরও প্রেম, দুষ্মন্ত শকুন্তলারও প্রেম। ওই একই অভিনয়ের বিভাগটি পাল্টে যাচ্ছে, চরিত্রগুলো পাল্টে যাচ্ছে, তাদের জায়গায় আসছে রাধা এবং কৃষ্ণ। তার মানে সাধারণীকরণের সূত্র অনুযায়ী আমি যদি সহৃদয় পাঠক হই, তাহলে একটা সময়ের পর আমি রাধা আমি কৃষ্ণ হয়ে উঠবো, তাই তো? এতক্ষণ যে সূত্রটা, যে তত্ত্বটা ব্যাখ্যা করলাম, সাধারণীকরণ, জেনারেলাইজেশন, তাহলে একটা সময় গিয়ে দুষ্মন্ত শকুন্তলার বদলে রাধা কৃষ্ণের প্রেমের অভিনয় দেখতে দেখতে আমি তো কখনো রাধা আমি কখনো কৃষ্ণ হিসাবে নিজেকে ফিল করবো। তোমার কি সেই অধিকার আছে? তুমি নিজেকে রাধা ভাবতে পারো? তোমার কি সেই অধিকার আছে তুমি নিজেকে কৃষ্ণ ভাবতে পারো? দুষ্মন্ত শকুন্তলা তো লৌকিক নরনারী, কৃষ্ণ রাধা তো তা নয়। কৃষ্ণ রাধার বিলাস রূপকে কেন্দ্র করে তাদের প্রেমের রসভাষ্য করছি বটে, কিন্তু তাদের টিকিটা বাধা আছে তো তাদের ঐশ্বর্য রূপে। কৃষ্ণ তো বেসিক্যালি ভগবান। গীতায় অর্জুনের কানে কানে যে সমস্ত বাণী দেয় তার থেকে একটা ধর্মগ্রন্থ তৈরি করে নি পরবর্তীকালে। কৃষ্ণ তো ভগবান, রাধা তার প্রেমিকা। তোমার কি সেই অধিকার আছে? আর বৈষ্ণব তো শুধু রসতত্ত্ব নয়, ইটস আ বেসিক্যালি ধর্ম। ধর্ম কি তোমাকে সেই পারমিশন দেবে যে তুমি সাধারণীকরণের মধ্যে দিয়ে কৃষ্ণ তুমি রাধা? না, দেবেন। তাহলে সাধারণীকরণটা হবে কি করে? একটা সুন্দর চৌকাঠ তুলে দিচ্ছে, দুটো শব্দ ব্যবহার করছে বৈষ্ণব রসতাত্ত্বিকেরা, একটা রাগানুগা, একটা রাগাত্মিকা। শুনেছো নিশ্চয়ই তোমরা যারা উজ্জ্বল নীলমণি পড়েছো বা পরে পড়বে আমি জানি না, এই দুটো পরিভাষার সঙ্গে নিশ্চয়ই তোমরা ওয়াকিবহাল। একটি রাগাত্মিকা, একটি রাগানুগা। শুনেছো? কেউ কেউ শুনেছো নিশ্চয়ই। কি কি আছে চৌকাঠের মধ্যে? চৌকাঠ কখন করে? একটা ঘর থেকে আরেকটা ঘরকে বিচ্ছিন্ন করার জন্য, পার্টিশন দেওয়ার জন্য এখানে তারা এই একটা পার্টিশন দিল। একদিকে থাকবে রাগাত্মিকা, আরেকদিকে থাকবে রাগানুগা। কি ব্যাপার?